कैसे लगा? জয় হিন্দ। ধোঁয়া কোন সেই তো বন্ধু, প্রকৃতির কোথায় কি লুকিয়ে আছে। এই হচ্ছে তুতলা ভবানী জলপ্রপাত। এইটা দিয়ে যাওয়া কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস, অসাধারণ সুন্দর। এটি আসতেই হবে একবার এই তুতলা ভবানীতে। এই নিচটা পুরোটা ফাঁকা আর এইভাবে দাঁড়িয়ে আছে, এটা ভয়ানক কিন্তু। এক নবতম সংযোজন, ঐতিহাসিক স্থাপত্য, ধর্মীয় বিশ্বাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলন ক্ষেত্র। এখানকার সুদৃশ্যমান জলপ্রপাত, নদী, হ্রদ, মন্দির, দুর্গ, সেই সঙ্গে সবুজে মোড়া কাইমুর পাহাড়, এক রাত 2 দিনে ঘুরে দেখা যায়। সাসারাম। অপেক্ষার অবসান, নেমে পড়লাম সাসারাম। হাওড়া থেকে 572 কিলোমিটার ডিস্ট্যান্স এই সাসারাম। তো এবার এখান থেকে আমি বাইরে যাব। একটা গাড়ির সঙ্গে আগেই একটু কথা বলেছিলাম, তার সঙ্গে কথা বলবো, পোষালে তার সঙ্গে যাব। আর তার আগে একটু ফ্রেশ হতে হবে আর হোটেলও নিতে হবে। যাই, বাইরে যাই, 1 নম্বরে যাব। পিঠে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ ঝুলছে। একলা চলেছি সাসারাম ভ্রমণে। এই এখন 1 নম্বরের দিকে যাচ্ছি। টোটো দাঁড়িয়ে আছে, শুধু টোটো। তাহলে বাইরে আসার পর এখান থেকে আপনাকে হয় অটো, নাহলে 4 চাকা বুকিং করতে হবে। আর নামার দ্বিতীয় কাজ হচ্ছে এখানে হোটেল নেওয়া। হোটেল কোথায় নেওয়া যায়, কোথায় সস্তায় পাওয়া যায় একটু ভালো হোটেল, সে খোঁজও দেবো। সাসারাম জং। আর বাইরে এলে এইরকম প্রচুর, দেখুন এখানে এইরকম গাড়ি দাঁড়িয়ে থাকে। তো এই পাশে এরকম বললাম সাসারাম স্টেশনের বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকছে। এই যে অটোগুলো রয়েছে, এই অটোগুলো ভাড়া করলে আপনার 1200 থেকে 1300 টাকা শুধু সাসারামটা ঘুরতে নেবে। বাইরে এই যে সুশীল ভাই, ওনার গাড়িতেই আমি আজকে ঘুরবো। তো সুশীল ভাই, প্রথমে আপনার নাম্বারটা দিয়ে দিন। सुशील कुमार। ফোন নাম্বার? नंबर 8210409848 और दूसरा नंबर 9006374952। আমি ঘুরছি এই ব্যালনে করে, ভাড়া পড়ছে 3000 টাকা। তবে বড় গাড়ির ভাড়াও প্রায় একই হবে। গাড়ি বুকিং তো আমার হয়ে গেছে, এবার আমার দরকার হোটেল। এই সাসারাম লেখা রয়েছে, ঠিক বাইরে বেরিয়ে যাব। সামনেই একটা বড় হোটেল দেখছি, হোটেল জয়। এটা হচ্ছে মূল সেন্টার সাসারামের। সামনেটা খুবই ঘিঞ্জি আর কি। বাহ, এখানে তো খাওয়ার দোকান টোকান প্রচুর রয়েছে। আমার হোটেল থেকে আমি বেরোলাম, এইবার গাড়িতে করে চলে যাই সাসারাম। ঘুরে দেখার যা যা কিছু আছে সব ঘুরে দেখাই। গাড়িতে ওঠার আগে অবশ্যই ব্রেকফাস্ট করে নিতে হবে, কারণ আমরা যেখানে যাচ্ছি সেই সমস্ত জায়গায় ব্রেকফাস্ট করার মতো পরিস্থিতি নেই। তো একটু ভেতরে স্টেশনের সামনেই এখানে রয়েছে বানারসি কচুরি। এখান থেকে ব্রেকফাস্টটা করে গাড়িতে করে ঘুরতে বেরোচ্ছি। কচুরি, একটা জিলিপি, আর এই হচ্ছে আলুর তরকারি। খাওয়া দাওয়া এখানে ঠিকই আছে মোটামুটি, এখানে এরকমই পাওয়া যাবে। 4টে বড় বড় কচুরি ছিল, একটা জিলাপি ছিল, আর এই তরকারি দিয়ে 50 টাকা। ঠিক আছে, মোটামুটি বাইরে যা পাওয়া যায় তাই খেতে হবে আর কি। সকালের জল খাবার খেয়ে রওনা হলাম সাসারাম ঘুরে দেখার উদ্দেশ্যে। আমরা প্রথম যাচ্ছি মা তারাচণ্ডী মন্দির, 51 সতীপীঠের এক পীঠ। আমরা রাস্তার এপারে আছি, আর ওই পারেই রয়েছে তারামায়ের মন্দির, মা তারাচণ্ডীর মন্দির। প্রথমেই এই মন্দির দর্শন করে তারপর সাসারাম ট্যুরটা শুরু করব। মন্দির ঢোকার আগে চারিদিকটা দেখুন, একেবারে পাহাড়। আর এই আমরা ঢুকছি এখন মন্দিরের ভেতরে। দুদিকেই পুজো সামগ্রী বিক্রির নানান দোকানপাট রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে এই দিকের এই যে ব্যারিকেডগুলো রয়েছে, নবরাত্রি বা অন্যান্য সময়, শিবরাত্রির সময় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। তার কারণ হচ্ছে এইটা কিন্তু বিহারের, মানে এই সাসারামের একটা জাগ্রত এবং পবিত্র মন্দির, 51 সতীপীঠের অন্যতম একটা পীঠ। এখানে যজ্ঞ হচ্ছে, সামনে মন্দির দেখা যাচ্ছে, ভিড় আছে ভালোই। এখান থেকে যেতে হবে। তো আমার উপরে এটাই হচ্ছে মেন মন্দির। মাতা দেবীর দর্শন আমার হয়ে গেল। এইখানে মায়ের ডান চোখের অংশ পড়েছিল। ঘন্টা দেখেছেন, এটা সব থেকে বড় ঘন্টা। তো এটা দর্শন করলাম। অবশ্যই এই মন্দির দর্শন আপনারা করবেন, করার পর তারপরে সাসারামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে রওনা হবেন। আর এইখানে হচ্ছে যজ্ঞ, আর এই পাশে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানেও রয়েছে।
পুকুর রয়েছে, তার ওদিকে এই পাহাড়, কাইমুর পাহাড়। মায়ের মন্দির দর্শন করে এসে এখানে বেবাফা চায়ের দোকানে চা খাচ্ছি, হান্ডি চা, অপরূপ টেস্ট। তো এই মন্দির দর্শন করে এখান থেকে অবশ্যই একবার চা খেয়ে যাবেন। এবার আমরা রওনা হয়েছি মাঝারকুণ্ড, মানে সীতাকুণ্ড, মাঝারকুণ্ড আর ধোয়াকুণ্ড, এই তিনটি একই জায়গায় রয়েছে। এই গেটে এখানে আধার কার্ডে আপনার এন্ট্রিটা করে নিতে হবে। আধার কার্ড দেখিয়ে বা কোনো একটা আইডি দেখিয়ে এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করে আমরা এবার ঢুকছি। এই ধোয়াকুণ্ড, সীতাকুণ্ড, মাঝারকুণ্ড এদিকে যাওয়ার রাস্তা কিন্তু পাহাড়ের উপরে এবং পাথর দিয়ে তৈরি, বেশ উঁচু নিচু, এবড়ো খেবড়ো, ঝাঁকানো হচ্ছে প্রচুর। এই জন্য এরকম গাড়ি নিয়ে আসাটাই আমারও মনে হচ্ছে বেস্ট হবে। অটোতে আসলে কিন্তু আপনাদের হাড় পাঁজর সরে যাবে আর কি। এই দেখুন কীরকম পাথুরে রাস্তা। সুশীল ভাই নিজের গাড়ি, কিন্তু এখানে যত গাড়ি আছে সব সুশীল ভাইয়ের নিজেরই। মাঝারকুণ্ড বা মাঝেরকুণ্ড যাওয়ার রোডে আছি, প্রচুর গাড়ি আসছে, এত টুরিস্ট আছে তাও এই রাস্তাটা ভালো করে না। এই জন্য আমি বলছিলাম যে এখানে 4 চাকা নিয়ে আসলে একটু ভালো জার্নিটা হবে। অটোতে আসতে পারেন, ভাড়াটা অনেক কম হবে, কিন্তু একটু কষ্ট হবে, সেটা মানিয়ে নিলে অসুবিধা নেই। এখন যেখানে দাঁড়িয়ে আছি তার চারিদিকটা খুবই সুন্দর। আমরা প্রায় চলেই এসেছি। অসাধারণ সুন্দর কিন্তু এই দিকটা পুরো সবুজ হয়ে গেছে বর্ষায়। এইটা সম্ভবত একটা ভিউ পয়েন্ট। আমরা নেমে পড়লাম আমাদের আজকে দ্বিতীয় পয়েন্ট, ধোয়াকুণ্ড ওয়াটারফলস। এই ধোয়াকুণ্ডের চারিদিকটা এরকম একেবারে অফবিট জায়গা আর কি, মানে পাহাড়ি অঞ্চল, প্রকৃতির মধ্যে, এখানে কোনো বসত বাড়ি নেই। এই এখানে চলে এসছে একেবারেই কিন্তু বিরাট খাদ এদিকে। এই আগে খাদটা দেখাই, দেখুন, ওরে বাপ রে বাপ, এরা সব কোথায় দাঁড়িয়ে আছে তাই দেখুন। এরা এই নিচটা পুরোটা ফাঁকা আর এইভাবে দাঁড়িয়ে আছে, এটা ভয়ানক। কিন্তু এই হচ্ছে ধোয়াকুণ্ড, দেখুন, ওরে বাবা, পুরো ধোয়ার মতো জল ও নিচে পড়ছে দেখুন। এবার একটু এই দিক থেকে দেখাই। এই হচ্ছে ধোয়াকুণ্ড জলপ্রপাত। ও হো হো হো, এটা দুর্দান্ত দুর্দান্ত, খুব সুন্দর। আপনার ভিডিওতে আমি প্রচুর দেখি, হ্যাঁ, খুব ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে বলেন, খুব অনেক তথ্যও পাওয়া যায়, খুব ভালো লেগেছে। জায়গাটা দারুণ, ধোঁয়াকুণ্ড জায়গাটা ভীষণ সুন্দর। আগের মাঝেরকুণ্ডটাও খুব সুন্দর দেখলাম, তার আগে সীতাকুণ্ড ছিল, ওটাও খারাপ না, তবে সব থেকে বেটার হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, একদম একদম, হ্যাঁ। এমনভাবে ছড়িয়ে আছে চারিদিকে, ধোঁয়ার মতো নিচে পড়ছে, এই জন্য এটা হচ্ছে ধোয়াকুণ্ড জলপ্রপাত। আর এই পুরোটাই হচ্ছে কিন্তু একটা ক্যানিয়ন, পাহাড়গুলো একেবারে খাড়াভাবে এই নদী কেটে নিচে বসিয়েছে, ক্যানিয়ন তৈরি হয়েছে, মানে এটাকে বলা হয় আই আকৃতির উপত্যকা ভূগোলের ভাষায়। ওরে বাপ রে, নিচটা দেখুন শুধু, কি ভয়ানক। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এর নিচটা কিন্তু, মানে আমার পা যেখানে আছে এর নিচটা একেবারেই ফাঁকা, ওদিক থেকে দেখিয়েছিলাম। মানে এই জায়গায় আপনি আগে দেখলে ভয় পাবেন, না দেখে এখানে দাঁড়াতে পারেন, কিন্তু কোনো রেলিং নেই, খুব সাবধান কিন্তু এখানে। ও পাশেও ছোট ছোট ঝর্ণা পড়ছে উপর থেকে, একেবারে খাড়াভাবে কেটেছে এই নদী, এইদিকে চলে গেছে আই আকৃতির উপত্যকা তৈরি করে। অসাধারণ ছিল এটা, মানে এখানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এত সুন্দর জায়গা। এবার এই উপরটা দেখাই, যেখান থেকে জলটা পড়ছিল। ও হো হো হো, কোথায় যাচ্ছি দেখুন, এই নদীর জলই নিচে পড়ছে। এটা খুবই রিস্কি, কোনো রেলিং নেই কিন্তু, আর এইখানে বারণ করার মতো কাউকে আমি দেখছি না, কিন্তু খুবই ভয়ানক কিন্তু জায়গাটা। এই হচ্ছে ধোয়াকুণ্ডের সৌন্দর্য, সত্যি অবর্ণনীয়, সব কিছু ক্যামেরায় দেখানো যায় না। চিত্রকূটের মতোই খানিকটা এটা, এখানে কিন্তু এটা কিন্তু আয়তনে ছোট, চওড়ায় ছোট, আর এই সমস্ত জায়গায় নামাটা খুবই রিস্কি, যে কোনো সময় স্লিপ করে আপনি নিচে পড়তে পারেন। এই জন্য এই সমস্ত জায়গায় কিন্তু সাবধানে হাঁটাচলা করতে হবে। কেমন লাগছে, কেসে লাগা? बहुत अच्छा लगा। চলো এবার আমরা অন্য কোথাও যাই। সাসারামের এই সমস্ত জায়গায় ঘুরতে অবশ্যই কিন্তু এই বর্ষায় আসবেন। বর্ষার কটা মাস এই ঝর্ণায় জল থাকে, খুবই সুন্দর লাগে। অন্য সময় কিন্তু জলটা কম হবে, কিন্তু গরমটাও কম হবে, হয়তো ঘুরে আরাম পাবেন,
কিন্তু দেখে মজা পাবেন না। এইবার আমরা যাচ্ছি মাঝার কুণ্ড, আসলে মাঝের কুণ্ড, কারণ তিনটে ওয়াটারফলসের মধ্যে এই দিকে হচ্ছে ধোয়া কুণ্ড, এটা মাঝের কুণ্ড, আর ওইদিকে সীতাকুণ্ড। এইটা কিন্তু স্নানের জন্য আদর্শ। এই রকম পাথুরে ভূমি, কিছুটা উপর থেকে নিচে নামতে হয়, কোনো ব্যাপার না। এইখানে তো পুরো মেলা মিলেছে। এই আমরা চলে এলাম মাঝার কুণ্ড বা মাঝের কুণ্ড জলপ্রপাত। সব কিছু ক্যামেরায় ধরা দেয় না বন্ধু, এই যে যা দেখতে পাচ্ছি। আর এখন এখানে এই যে রান্না বান্নাও হবে, মানে পিকনিকেরও ব্যবস্থা আছে। প্রচুর মানুষ এখানে পিকনিকও করতে চলে আসে। এই হচ্ছে মাঝার কুণ্ড, অসাধারণ সুন্দর একটা জলপ্রপাত মাঝার কুণ্ড। প্রচুর মানুষ কিন্তু এখানে নেমে পড়েছেন। সুশীল ভাই দাঁড়িয়ে আছে, স্নান করতে সব ওইদিকে গেছে, আমিও যাই হেঁটে। এখানে কিন্তু জল বেশি নয়, জল বেশি না, কিন্তু এই পাথর কিন্তু স্লিপারি। আপনারা হাঁটবেন এই যে এরকম ধীরে ধীরে হাঁটবেন ওখানে গিয়ে স্নান করতে হলে। তাড়াহুড়ো করবেন না একেবারেই, আর দেখে নেবেন যে পাটা স্লিপ করছে কিনা, আগে চেক করুন তারপরে পা বাড়ান। এত মানুষ এখানে স্নান করছেন দেখুন, মানে স্লিপ করছে, পুরো নড়ছে, বোঝা যাচ্ছে। যেখানে জল নেই সেখানে কোনো অসুবিধা নেই। এই 15ই আগস্ট, তাই আজকে দেখুন ঝান্ডা নিয়ে, ভারতের পতাকা নিয়ে সব বসে গেছে এখানে স্নানে। এই দেখুন কেসে লাগা। জয় হিন্দ। সব স্নান করছে এখানে দেখুন, স্নানের জন্য একেবারে আদর্শ পরিবেশ। কিন্তু কিছু কিছু জায়গায় জলের স্রোতটা বেশি আছে। এইদিকে ওই স্নানের জায়গা, এই পাশ দিয়ে একটা ব্রিজের উপর দিয়ে ওপারে যাওয়া যায়। এই যে এখানে একটা পুল মতো আছে, এইটা পার হলে আপনি ওই পারে যেতে পারবেন। এখানে আবার সিঁড়িও করা রয়েছে, অসাধারণ কিন্তু এই পুলটা। ও ভাই কোথায় এসেছি দেখুন দেখুন। এইখান থেকে বাঁ দিকে হচ্ছে ধোয়াকুণ্ড, আর ডান দিকে হচ্ছে মাঝার কুণ্ড। ওই দূরে ওটা হচ্ছে মাঝার কুণ্ড, আর এই দিকে হচ্ছে ধোয়াকুণ্ড। একই নদীতে দুটো জলপ্রপাত এখানে। তো এখন যাচ্ছি এই পুলের উপর দিয়ে, অসাধারণ অভিজ্ঞতা। জীবনে অন্তত একবার এই সাসারাম, এই সমস্ত জায়গা ঘুরে যাবেন, সারা জীবন মনে রাখতে হবে আপনার। এই দিকেও দেখছি প্রচুর মানুষ রয়েছে। এবারে আসলে এবারে এই যে বাদাম আছে, বাদাম সহ আরও কিছু কিছু খাবার নিয়ে দাদা বসে আছে এই ছাতা নিয়ে রোদের মধ্যে, কষ্টকর। আমি ছিলাম ওই পারে, ওই পুল পার হয়ে এপারে চলে এলাম, কারণ এপারে এলে আপনি ওই স্নানটা ভালো করতে পারবেন। পাথুরে ভূমি, পাথরের খাজে খাজে এই প্রপাত, এবং এইটার জন্যেই মানুষ এখানে আসে। এবার এপার থেকে একটু দৃশ্যটা দেখুন কি সুন্দর। এই স্নান করছে ওই জায়গাটা তো দুর্ধর্ষ। এই হচ্ছে মেন নদী। এইখানেও এই ছোট ছোট ধারায় বাচ্চারা বড়রাও স্নান করছে দেখছে। আর এই জলটাই কিন্তু সামনে এইখানে পড়ে মাঝার কুণ্ড তৈরি হয়েছে। কি অসাধারণ দেখেছেন এই জায়গাটা দেখুন। এইখান থেকে কিন্তু প্রপাতটা নিচে, আর এই সত্যি এই গরমে মন তো চাইছে এখানে স্নান করতে, কিন্তু গামছা আনা হয়নি। আপনারা অবশ্যই গামছা নিয়ে আসবেন আর স্নান করবেন। প্রচণ্ড রোদের মধ্যে রিভিউটা দিয়ে দিই। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জায়গা, জলপ্রপাতগুলো আপনার মন ছুঁয়ে যাবে। একটা অসুবিধা কি, এখানে প্রচুর মদ টদ খাচ্ছে দেখছি মানুষ, আর প্লাস্টিক অন্যান্য নোংরা ফেলে ভরে রেখেছে পিকনিকের জন্য। এছাড়া আর সব ঠিক আছে। এবার আমরা এসে পৌঁছেছি সীতাকুণ্ডে। এইটা সম্ভবত ভিউ পয়েন্ট, এখান থেকে দেখা যায়, নিচেও নামা যায়। আগে এখান থেকে দেখিয়ে আনি। একই নদী নানান জায়গায় এইরকমভাবে গিয়েছে। সীতাকুণ্ড জলপ্রপাত। তো সীতাকুণ্ড অন্যান্য জলপ্রপাত যেমন লেগেছে, সীতাকুণ্ডটা আমার একটু দুর্বল লেগেছে। এই মানে ওই দুটো দেখে আসার পর এইটা আর অতটা মজা লাগছে না। তাও আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। এবার আমরা রওনা হয়েছি তুতলা ভবানী ওয়াটারফলস এবং মন্দিরের দিকে। সাসারামের এটাও একটা অন্যতম এবং বিখ্যাত জায়গা। খিদে তো লেগেছে ভালোই, কিন্তু এখানে ওই ভাত ডাল ওই সমস্ত রুটি কিছুই পাওয়া যাচ্ছে না। লিটি পাওয়া যাচ্ছে, সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, এই সমস্ত খাবার পাবেন। তুতলা ভবানী মন্দিরে যাওয়ার আগে এই যে এখানে লিটি রয়েছে, এই দিলে দেখুন। এই
অনেকটা কিন্তু প্রায় পেট ভরেই যায় মাত্র 20 টাকা, আর খেতেও খুব সুস্বাদু। এবার এইটা খেয়ে তারপরে রওনা হব মন্দিরের দিকে বা ওয়াটার ফলসের দিকে। প্রচণ্ড রোদ আর গরম। আমার বাঁ দিকে এই যে এখানে সব গাড়িগুলো পার্কিং করছে, এখানে পার্ক করে এখন আমি এই সামনে এগোচ্ছি। ওখান থেকে আবার একটা আলাদা টোটো নিয়ে 10 টাকা ভাড়া সম্ভবত নিয়ে তারপরে মন্দিরের কাছে আর ওয়াটার ফলসের কাছে যেতে হবে। দুপাশে মূলত এই দোকানগুলো রয়েছে মন্দিরের সরঞ্জাম, পুজো দেওয়ার সরঞ্জাম রয়েছে, আর সম্ভবত টোটোগুলো সামনের থেকে পাওয়া যাবে। এখান থেকে প্রবেশ, এই যে টোটোগুলো রয়েছে। কোনটায়? হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে আবার এরকম টোটো নিলাম, 10 টাকা করে নেয়। যাওয়ার রাস্তা কিন্তু দুর্ধর্ষ। এবার দুই পাহাড়ের খাজে তুতলা ভবানী এখান থেকেই দেখা যাচ্ছে। এই যে কারা বসে আছে দেখুন, সবাই মিলে যাচ্ছে একসঙ্গে। তুতলা ভবানী ওয়াটার ফলস, এই হচ্ছে পার্কিংয়ে আমরা চলে এলাম। দেখো এখানে কত মানুষ অলরেডি এসে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে টোটো পার্কিং এরিয়া। এখানে আমাদের নামিয়ে দিল, 10 টাকা নিল। চারিদিক মানে দেখুন কি উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, আর আমার সামনে তুতলা ভবানী। দেখুন দেখুন কি লুকিয়ে আছে এখানে। এই হচ্ছে তুতলা ভবানী জলপ্রপাত। প্রচণ্ড জল রয়েছে, উঁচু পাহাড় থেকে এটা পড়ছে, অনেক উঁচু থেকে তুতলা ভবানী নিচে পড়ছে। এইখান থেকে এইবার ওই ব্রিজ দিয়ে উপরে উঠতে হবে। এই অভিজ্ঞতাই নিতে এসেছিলাম এখানে। এইখান দিয়ে ঢুকতে হবে। এই দেখো জল কম থাকলেই একমাত্র এখানে যাওয়া যায়। ও, এই হচ্ছে তুতলা ভবানীর সৌন্দর্য দেখুন। আজকে প্রচুর লোক, আর এই ব্রিজটা কিন্তু দুলছে, পুরো দুলছে। সামনেই জলপ্রপাত। এইটা দিয়ে যাওয়া কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস, কারণ এর নিচে এই দেখুন এই জল, তুতলা ভবানীরই জল এই দিক দিয়ে সোজা এই দিকে চলে গিয়েছে। এটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে তুতলা ভবানী সাসারামের অন্যতম একটা জায়গা। ফলসের জল অলরেডি গায়ে লাগতে শুরু করে দিয়েছে, আর এইখানে দেখুন কত মানুষ, সবাই পুজো দিতে গিয়েছিল এখানে। বিরাট জলধারা উপর থেকে নিচে নামছে তুতলা ভবানী। এই দিক দিয়ে লোক নেমেছে, দেখুন কত লোক স্নান করছে এই পাশে। মূলত ওয়াটার ফলসটা এই দিকেও প্রচুর মানুষ এই স্নান করতে নেমে গেছে। ব্রিজটা কিন্তু দুলছে, মানে অসাধারণ এক অভিজ্ঞতা হতে চলেছে এই তুতলা ভবানীতে। এইটাই এন্ড। এখানে মন্দির রয়েছে, আর এখানে প্রচণ্ড জলের হাওয়া ঝাপটা আসছে পুরো। এটা জল বেড়ে গেলে এখানে আসাই বন্ধ করে দেয় দেখুন। ওরে বাপরে, হ্যাঁ মন্দির দেখতে হলে আপনাকে ওই উপরে অবধি যেতে হবে। তুতলা ভবানী জলপ্রপাত দেখুন, অসাধারণ সুন্দর এটি। এইখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে পুরো ভিজে যাচ্ছি। কি জল দেখুন, আর কত মানুষ নেমেছে এখানে। এই পাশ দিয়ে আপনি জলপ্রপাতের একদম নিচে নেমে যেতে পারবেন, এবং এখানে অবশ্যই স্নান করতে পারবেন, এবং এদিকে জামা কাপড় চেঞ্জ করার জায়গাও রয়েছে। দেখুন কত মানুষ এখানে স্নান করছেন দেখুন। এই ব্রিজ দিয়েই ওই দিক থেকে আসতে হয়। ব্রিজের উপরে এলে 5 টাকা টিকিট লাগে, আর এলে এই দৃশ্য পাবেন আপনি। স্নান করছে কিভাবে মানুষ, তাই দেখুন একবার। ওরে বাপ রে বাপ, মানুষের উত্তেজনা। এবার তো এইটা বলতে হবে যে জীবনে যদি বেঁচে থাকেন অবশ্যই একবার তুতলা ভবানীতে আসবেন। মন্দির আর তার সঙ্গে এই ন্যাচারাল দৃশ্য দুটো মিলে অসাধারণ। এখানে দাঁড়িয়ে থেকে থেকেই আমার স্নান হয়ে গেল এই তুতলা ভবানীর জলে। আসতেই হবে একবার এই তুতলা ভবানীতে। তুতলা ভবানী যাওয়ার আগেই দেখুন এখানে ঘন্টা বাঁধা আছে প্রচুর, আর এই যে বাদর বা হনুমান আছে এরা কিন্তু খাবার দাবার ব্যাগ ট্যাগ নিয়ে পালায়, এটা থেকে সাবধানে থাকবেন। চলো দেখি। প্রচুর মানুষ যাচ্ছেন আর আমি ফিরে যাচ্ছি। তুতলা ভবানী এসে আমি মুগ্ধ হয়েছি সত্যি। এত সুন্দর জায়গায় এর আগে আমি উড়িষ্যার খণ্ডধরে গিয়েছিলাম, সেখানের যে ল্যান্ডস্কেপ এখানেও খানিকটা তাই, মানে দুদিক থেকে পাহাড় একেবারে খাড়া ঢালে কেটেছে, সেইখানেই জলপ্রপাতটা কি খাড়াভাবে দুদিক থেকে এইগুলো নেমেছে এখানে।
আর এর দুদিক তো মানে অসাধারণ সুন্দর। পাহাড়গুলো দেখুন। এখানে কিন্তু 5 টাকা টিকিট, পার হেড 5 টাকা দিয়ে এইটাই উঠতে হবে। তুতলা ভবানীতে প্রচুর মানুষ আসে। আর এই যে আছে, এই কিন্তু এগুলো কেড়ে টেড়ে নেয়। হয়ে গেল আমার প্রায় ঘোরা। সেই সকাল থেকে ঘুরছি। একদিনে কিংবা 2 দিনে এই সাসারাম ঘুরে নিতে পারেন। মানুষের ভিড়, এদেরকে খাবার দেওয়া হয়েছে। এই যে এখানেও লোকে স্নান করছে আমি দেখছি। একেবারে ঘন সবুজ, তার মধ্যেই নদী চলে গেছে পাহাড়ের গা ঘেঁষে। তো এখান থেকে আবার পেলাম এই টোটো, 10 টাকা দিয়ে আবার ফিরে যাচ্ছি। আচ্ছা, এখানে আমার এই যে জঙ্গল সাফারি, কোথাও জঙ্গলের ভেতরে নিয়ে যায় সাফারি করানোর জন্য। ঠিক আছে, এই যে সমাধিস্থল দেখার উদ্দেশ্যে শেরশাহের সমাধিস্থল। জিটি রোড নির্মাণকারী সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ নিজে জীবিত অবস্থায় তার সমাধি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং তার মৃত্যুর 3 মাস পরে 1945 সালে তা সম্পন্ন হয়। একটি কৃত্রিম জলাধারের মাঝখানে বেলে পাথরের তৈরি এই সমাধিস্থল। পরের দিন সাসারাম থেকে দেখে নিতে পারেন করমচাঁদ ড্যাম, তেলহারকুন্ড জলপ্রপাত, কর্কটগড় জলপ্রপাত, মাতা মুন্ডেশ্বরী মন্দির, ইন্দ্রপুরী ব্যারেজ ইত্যাদি।